আসসালামু আলাইকুম। হাইড্রোডাইনামিক্সের 3 নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ফ্লুইড কাইনেমেটিক্স দেখছিলাম এবং ফ্লুইড কাইনেমেটিক্সের আজকে 3 নম্বর টিউটোরিয়াল। আমরা আজকে দুটো গুরুত্বপূর্ণ ডেফিনিশন দেখব যেগুলো বারবার পরীক্ষাতে আসে এবং ম্যাথ করতে যেগুলো হেল্প করবে। ফার্স্ট ডেফিনিশনটা হচ্ছে স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো। এখন স্রোতরেখা বা প্রবাহ রেখা জিনিসটা কি সেটা আমরা দেখব। তাহলে বরাবরের মতোই আমরা ডেফিনিশনটা পড়ি এবং এ লাইন ড্রন ইন দ্য ফ্লুইড, ফ্লুইডের ভিতরে একটা লাইন ড্র করব, ডেফিনেটলি লাইনটা হবে হাইপোথেটিক্যাল অর্থাৎ কাল্পনিকভাবে আমরা ড্র করব, ইমাজিনারি, দ্যাট ইজ ট্যানজেন্ট, যেটার স্পর্শক অ্যাট ইচ পয়েন্ট, ওই পার্টিকেলগুলোর প্রতিটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি অর্থাৎ স্পর্শক ড্র করি ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লুইড ভেলোসিটি, যেটা ফ্লুইড ভেলোসিটির যে ডাইরেকশন সেদিকেই যাবে, দেন ওটাকে আমরা বলবো স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো। বাংলা করে দাঁড়ায় ভাই, তরলের অঙ্কিত একটা রেখা যার প্রতিটা বিন্দু স্পর্শক, সেই বিন্দু তরলের গতির দিকটাকে নির্দেশ করে এবং তাকে স্রোতের রেখা বা প্রবাহ রেখা বলে। এই তো ডেফিনেশন তো মাথার উপর দিয়ে যাই, তাহলে সেটা আমরা কি করব, ডেসক্রাইব করব এখন। তাহলে ফার্স্ট আমরা একটা পাইপ ড্র করার চেষ্টা করব। পানির পাইপ ধরেন, ড্র তো ভালোই করতে পারি তাই না? আহারে হয়েছে কোন মতে। ওকে, ধরেন এটা কোন একটা পানির পাইপ। এখন এই পানির পাইপের ভিতর দিয়ে একটা ফ্লুইড পার্টিকেল যাচ্ছে, এই দিক দিয়ে ফ্লুইড গুলো প্রবাহিত হচ্ছে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে বের হচ্ছে ফ্লুইড পার্টিকেল। এখন যদি এমন হয়, এমন করে পার্টিকেল গুলো যাচ্ছে ফ্লুইডের, আরো কিছু যদি পার্টিকেল ড্র করি, ফ্লুইড পার্টিকেল, এই পাশ দিয়ে কিছু পার্টিকেল যাচ্ছে, এখন আমাদের ডেফিনেশনে বলছে ভাই এ এ লাইন ড্রন ইন দ্য ফ্লুইড, ফ্লুইডের ভিতরে একটা লাইন ড্র করব such that is tangent at each point in the directions of the fluid velocity at the point it's called a streamliner flow, লাইন অফ ফ্লো। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ফ্লুইড পার্টিকেল, এটার উপর দিয়ে একটা আমরা লাইন ড্র করব। তাহলে লাইন ড্র করলাম, লাইনটা এমন হলো, লাইন ড্র করলাম। এখন ইচ পার্টিকেল, প্রতিটা পার্টিকেল এর উপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ট্যানজেন্ট ড্র করব। এখন ট্যানজেন্ট বা স্পর্শ জিনিসটা কি একটু যদি বলি, যে ট্যানজেন্ট বা স্পর্শকটা হচ্ছে, ধরেন এটা কার্ভ ড্র করি বা বৃত্ত, বৃত্ত কিন্তু ডেফিনেটলি একটা কার্ভ, বক্ররেখা তাই না ভাই? বৃত্ত তো সরলরেখা না, বৃত্ত বক্ররেখা, বাট বৃত্তের ক্ষেত্রে কার্ভেচার বা বক্রতার রো ইকুয়াল টু কি হয়, 0 হয়। বক্রতা যদি সুষম হয় সেটাকে আমরা বৃত্ত বলি, এগুলো আমরা ছোটকালে পড়েছি। তাহলে তাহলে এই যে বৃত্ত হয়, এখন যদি বলা হয় যে এই বৃত্তে একটা স্পর্শক ড্র করো, তাহলে আমরা কি করব, স্পর্শক মানে হচ্ছে কোনো একটা পয়েন্টকে টাচ করে চলে যাবে, তবে এটা হচ্ছে স্পর্শক। এখন যদি বলা হয় আরো একটা স্পর্শক ড্র করতে, তাহলে আমরা এই পাশ দিয়ে টাচ করে পার করে দেবো রেখা। ওকে, তাহলে এটা দুইটাই আমাদের স্পর্শক ড্র করা হয়ে গেল। এখন এমন যদি হয় কোন একটা রেখা এই দুটো আড়াআড়ি ভাবে চলে যায়, তাহলে এটা আর স্পর্শক থাকে না, সেটা হচ্ছে ছেদক। দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তখন সেটা ছেদক হয়ে যায়, আর একটা পয়েন্টে টাচ করে চলে গেলে সেটাকে আমরা বলি ট্যানজেন্ট বা স্পর্শক। ঠিক তেমনি তাহলে প্রতিটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করব, এই প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করব। এর পূর্বে আমরা কি করেছি, একটা ইমাজিনারি লাইন ড্র করলাম আমরা ডেফিনেশন অনুসারে, দেন এখন এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই পয়েন্টটাকে স্পর্শ করে ড্র করলে কি হবে, এই দিকেই যাবে। এটা ড্র করলে এই দিকেই যাবে, এখানে ট্যানজেন্ট ড্র করলে এই পাশেই যাবে, সোজা সোজা যাবে না। তাহলে দেখেন তো ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, ভেলোসিটির দিকেই, অর্থাৎ ফ্লুইডের যেদিকে বেগ আছে সেই দিকেই কিন্তু ট্যানজেন্টের ডাইরেকশনটাও হচ্ছে। এই পার্টিকুলার ট্যানজেন্ট ড্র করলে এই দিকে হবে, এই পার্টিকুলার ট্যানজেন্ট ড্র করলে এই দিকেই হচ্ছে, এমন করে এই দিকে যাচ্ছে। আমরা কি বলতে পারবো যে বেগটা বা ভেলোসিটিটা কোনোভাবে এই দিকে মুভ করছে, পারপেন্ডিকুলার ভাবে কখনো মুভ করছে না, এই সোজা এই বরাবর কোনো ভেলোসিটি নাই, ভি ইকুয়ালস টু 0 অ্যালং দা, এটা হচ্ছে অ্যালং দা স্ট্রিম লাইন যাচ্ছে ভেলোসিটির এই ডাইরেকশনটা। তাহলে ভাই এখন আমরা এইটাকে একটা স্ট্রিম লাইন
বলতে পারি, কারণ প্রতিটা পয়েন্টে যখন আমরা স্পর্শক ড্র করছি তখন সেটা কোন দিকে যাচ্ছে, প্রবাহীর ভেলোসিটির দিকেই যাচ্ছে। ডাইরেকশনটা ভেলোসিটির দিকে হচ্ছে, যেখানে লেখা আছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লুইড ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট ইজ কল্ড স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো। তাহলে এখানে আমরা আরো একটা স্ট্রিম লাইন ড্র করতে পারি ডেফিনেটলি। তাহলে এইটা আরো একটা স্ট্রিম লাইন হতে পারে। যদি এই পয়েন্টে যদি স্পর্শক ড্র করি তো এই দিকেই তো যাবে, এই পয়েন্টে করলে এই দিকে যাবে, এই পয়েন্টে স্পর্শক ড্র করলে এই দিকে যাবে, এই দিকে, এই দিকে, এই যে এই দিকে যাচ্ছে স্পর্শক যদি ড্র করি, বাট এই দিকে। তবে এখন এটাকে যদি আমি মিলাই দিই তবে এখানে আর একটা ট্যানজেন্ট না লাইন অফ ফ্লো তৈরি হয়ে গেল বা স্ট্রিম লাইন, এই সোজাভাবে চলে গেল। তাহলে এখানে দুইটা আমরা স্ট্রিম লাইন ড্র করে ফেললাম। এখন এইটাকে আর একটু সুন্দর করে ড্র করি। ধরেন এখানে একটা স্ট্রিম লাইন, এই যে এখন এখানে যখন একটা পার্টিকেল আছে তখন এই পার্টিকেলের স্পর্শকটা কোন দিকে হবে, সোজা চলে যাবে হবে। এখানে কোনো যদি একটা পার্টিকেল থাকে তবে আর স্পর্শক এই দিকে, তাহলে ভেলোসিটি তো এই দিকে যাচ্ছে, আর এখানে স্পর্শক ডাইরেকশনটা থেকে একই দিকে হচ্ছে। এখানে কোনো একটা পার্টিকেল থাকলে ডাইরেকশন এই দিকে হবে, এখানে কোনো একটা পার্টিকেল থাকলে ডাইরেকশনটা এই দিকে হবে, এই দিকে। তাহলে আমাদের ট্যানজেন্ট যেদিকে ড্র করছি বা ভেলোসিটি যেদিকে, ট্যানজেন্টের ডাইরেকশনটা সেদিকেই হচ্ছে। বাট এই বরাবর কোনো ভেলোসিটি আমরা পাবো না, বা পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর কোনো ভেলোসিটি পাওয়া যাবে না। তাহলে আমাদের ঘটছে যেটা, অ্যালং দ্য স্ট্রিম লাইন আমরা ভেলোসিটি পাচ্ছি, স্ট্রিম লাইন। আর অ্যাক্রস দ্য স্ট্রিম লাইন আমরা কোনো ভেলোসিটি পাচ্ছি না। তাহলে অ্যাক্রস দ্য স্ট্রিম লাইন, আমাদের ভেলোসিটিটা হচ্ছে 0। তাহলে আশা করছি ভাই খানিকটা স্ট্রিম লাইন বা লাইন অফ ফ্লো কি বুঝেছেন। তাহলে স্রোত রেখা বা প্রবাহ রেখা আমাদের বোঝা শেষ। আরো একটু যদি ডিসকাস করি, ধরেন এমন একটা পাইপ ড্র করলাম, এমন একটা পানির পাইপ ড্র করলে এভাবে পড়ে আছে, এই তো পানির পাইপ। তাহলে এক্ষেত্রে যদি এই বরাবর পানির পার্টিকেল গুলো ফ্লো করে বা ফ্লুইড পার্টিকেল গুলো, তবে আমাদের এক্ষেত্রে স্ট্রিম লাইন গুলো কি হবে, সোজা সোজা চলে যাবে। এই তো একটা স্ট্রিম লাইন, আরো একটা স্ট্রিম লাইন ড্র করবো, এই তো চলে গেল। এগুলো কি বলতে পারবো আমরা, স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো, বা বাংলায় বললে স্রোত রেখা বা প্রবাহ রেখা, বা ফ্লুইডের প্রবাহ রেখাটাকে আমরা ডিনোট করছি আর কি। এখন আপনি ধরেন এমন করে একটা পাইপ ড্র করলেন, এইভাবে যদি একটা পাইপ ড্র করেন, তাহলে ফ্লুইড পার্টিকেল গুলো যদি এইভাবে যায়, এইভাবে এইদিকে প্রবাহিত হয়, তবে এক্ষেত্রে এটা আমাদের একটা স্ট্রিম লাইন ড্র করা হয়ে গেল। আর একটা স্ট্রিম লাইন এই বরাবর চলে যাবে, এগুলোকে আমরা বলবো স্ট্রিম লাইন, SL বা স্ট্রিম লাইন। এখন যদি এমন হয়, ধরেন এখানে আমরা একটা পাত্র নিলাম, ফিল নেওয়ার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, এখন এই পাত্রের ভিতরে ধরুন এই পোর্শন পর্যন্ত কিছু তরল আছে, এই পোর্শন পর্যন্ত কিছু তরল আছে। এখন যদি ধরেন এটা একটা গ্লাস, এই গ্লাসটা আপনি হাতে নিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান তো কি ঘটবে, এই বরাবর যদি ঘোরান অ্যান্টি ক্লকওয়াইজ, ঘোরাইতে থাকেন তো কি ঘটবে, তখন এই ভেতরের এই ফ্লুইড পার্টিকেল গুলো এইভাবে ঘুরতে থাকবে না, এমন করে ঘুরতেই থাকবে। তখন আমরা স্ট্রিম লাইনটা কেমনে পাবো, খুবই সহজ। তখন এমন হবে, স্ট্রিম লাইনটা এমন হবে এইভাবে। তাহলে স্ট্রিম লাইনের সোজাসুজি হবে বা কার্ভেচার হবে এমন না, এমন করে বৃত্ত হতে পারে যেটার বক্রতা 0, এই যেমন করে স্ট্রিম লাইন তৈরি হবে। আশা করছি বুঝছেন ভাই। আর কখনো দুইটা স্ট্রিম লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারে না। এতটুকু জানলে আমাদের স্ট্রিম লাইনের প্রসেস। এখন যেটা দেখবো সেটা হচ্ছে পাথ লাইন। পাথ লাইন অর পাথ অফ এ ফ্লুইড পার্টিকেল, পথরেখা বা প্রবাহ কণার চলার পথ বা সঞ্চার পথ।
কোন একটা পার্টিকেলের চলার পথকে আমরা সঞ্চার পথ বলি, এগুলো আমরা স্ট্রেট লাইন বা সরলরেখাতে পড়েছিলাম ছোটকালকার পড়া। আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, পাথ লাইনের পূর্বে আমাদের যেটা করতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ স্ট্রিম লাইন, এটা একটু ডিসকাস করা লাগবে। ডিফারেন্সিয়াল equation of a stream of for বলতে পারি for a stream line। এটা খুব কার্যকরী ভাই, আমাদের এতক্ষণ যা বুঝলাম বাট এইটা কিন্তু লাগবে, স্ট্রিম লাইন। তাহলে স্ট্রিম লাইনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আমরা সেটা এখন বের করব, যেটা আমাদের ম্যাথ করতে খুব বেশি হেল্প করবে। ওকে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে গেলে ফার্স্ট আমাদের একটা স্ট্রিম লাইন ড্র করতে হবে। ধরেন এটা কোন একটা স্ট্রিম লাইন, সরি এটা কোন একটা স্ট্রিম লাইন, এবং স্ট্রিম লাইনের এই পয়েন্টে একটা পার্টিকেল আছে, এবং এই পার্টিকেলটার স্থানাঙ্কটা হলো, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি এমন করে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস ড্র করলাম, এটা একটু বাঁকা হয়ে গেল। হইল কোনো মতে। ওকে, এটা এক্স অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ড্র করলাম। তাহলে এখানে যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটার স্থানাঙ্কটা কি হবে ভাই? কোঅর্ডিনেটটা হবে এক্স কমা ওয়াই কমা জেড। এখন এই এক্স অ্যাক্সিস বরাবর তো এই পার্টিকেলটার একটা ভেলোসিটি থাকবে না, ডেফিনেটলি থাকবে। আর এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাকে বলছি আমরা ইউ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই পার্টিকেলের ভ্যালুটাকে বলছি আমরা ভি, এবং জেড অ্যাক্সিস বরাবর এই পার্টিকেলের ভেলোসিটিটাকে বলছি আমরা ডব্লিউ। আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা একক ভেক্টর কি লিখি? আই ক্যাপ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এগুলো ছোট কালকার পড়া আমরা ভেক্টরে পড়েছি। তাহলে আমরা কি করলাম, ইউ বেগটা হবে এক্স ডাইরেকশনে, এবং ভি ভেলোসিটিটা হচ্ছে ওয়াই ডাইরেকশনে বা ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং ডব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বা জেড ডাইরেকশন বরাবর বেগ। এখন তাহলে এই পয়েন্টে এই পার্টিকেলটার এই পয়েন্টে ভেলোসিটি কত? তাহলে ভি ইকুয়ালস টু আমরা ভেক্টর অনুসারে লিখতে পারবো ইউ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডব্লিউ কে ক্যাপ। এখন আমরা ভেলোসিটি বের করলাম, এখন যদি এটার ম্যাগনিটিউড বের করি অর্থাৎ এটার মানটা কত হবে, মডুলাস অফ ভি, এটা আমরা জানি ছোট কাল থেকে, রুট ওভার অফ আই ভি অর্থাৎ আই জে কি এর সহগগুলোর কি স্কয়ার করে যোগ করতে হয়, তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, এমন করে ভেলোসিটিটা বের করতে পারি। এখন আমরা যদি 2D ড্র করি, একটা 3D করলে কোনো সমস্যা নেই, ধরেন এটা আবার এক্স ওয়াই জেড অ্যাক্সিস ড্র করলাম, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, বাট এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকতে পারে, বাট যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যদি ভেলোসিটি না থাকে তাহলে জিরো হবে, কোনো সমস্যা নাই। ধরেন এখানে একটা পার্টিকেল ছিল, কোন একটা পার্টিকেল, এর পজিশনটা বলছি ওয়ান পজিশন, আর এই পার্টিকেলটা এখানে গিয়ে পৌঁছলো, এটা বলছি সেকেন্ড পজিশন। তাহলে এইটা এক্স এক থেকে দুইতে যাইতে এই পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু পথ অতিক্রম করলো, এটা বের করার জন্য আমাদের এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে লম্ব, আর এই পাশ থেকে একটা, দেন এখানে ইন্টারসেক্ট করলো, তাহলে এইটুকু পথ অতিক্রম করলো না এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই পথটাকে যদি আমরা ডি এক্স নাম দিই, অর্থাৎ এখান থেকে শুরু করে ওই ও বিন্দু থেকে শুরু করে এক্স টোটালটাতে এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস ছোট্ট একটা পথ অতিক্রম করেছে, তার ডি এক্স বললাম, ছোট্ট একটা ছোট দূরত্বকে আমরা ডি দ্বারা ডিনোট করি, ডি এক্স। আর এইটা তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে না, এটাকে তাহলে ডি ওয়াই ডিনোট করলাম। তাহলে এই এ আর দুই এর মধ্যবর্তী সরণটাকে ডিএস দ্বারা যদি ডিনোট করি, তাহলে এখন আমরা বেগ সমান কি জানি ভাই, ভি ইকুয়ালস টু এস বাই টি না, সরণটাকে টাইমের
টাইম দ্বারা ডিভাইড করলে বেগ পাওয়া যায়, এইটা আমরা ছোটকাল থেকে জানি। এখন তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বেগটা বের করি, ইউ অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর বেগটা কত, এক্স অ্যাক্সিস বরাবর বেগ হচ্ছে ইউ, তাহলে ইউ ইকুয়ালস টু আমরা পাবো ইউ অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর বেগটা হচ্ছে অতিক্রান্ত পথটা হচ্ছে ডিএক্স, সরি এক্স অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ডিএক্স, এবং টাইমটা ডেফিনেটলি ডিটি লিখতে হবে। যেহেতু আমরা ডিএক্স লিখছি তাহলে টাইমটা তো টি লেখা যাবে না, কি লিখতে হবে, ডিটি লিখতে হবে। তাহলে আমরা ইউ পেয়ে গেলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ সেটা পেয়ে গেলাম। একইভাবে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ ভি বের করব, এটা একইভাবে হবে ভি ইকুয়ালস টু ওয়াই অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ডি ওয়াই, তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই কত, ডিটি, টাইম দিয়ে ভাগ করা লাগবে, এই সূত্র বেগ মানেই। তাহলে ডব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তাহলে এটা হবে ডি জেড, জেড অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ডিটি। কোনো ক্ষেত্রে যদি এই পার্টিকেল জেড অ্যাক্সিস বরাবর পথ অতিক্রম না করে তাহলে এই যে ডিজেড এর ভ্যালু 0 হবে, কোনো সমস্যা নাই। এখন দেখেন তো এই যে তিনটা আমরা লিখলাম, ইউ ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি, ভি ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিটি, আর ডব্লিউ ইকুয়ালস টু ডিজেড বাই ডিটি। এগুলোকে কি সুন্দর করা যায় একটু, আমরা লিখতে পারি এটুকু দেখেন তো, এটাকে কি লেখা যায়, এই ডিটিটাকে এ পাশে দিলাম, তাহলে ডিটি ইকুয়ালস টু ডিএক্স ডিভাইড বাই ইউ। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রে লেখা যায় না, ডিটি ইকুয়ালস টু ডি ওয়াই বাই ভি, তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখতে পারি এগুলো, ডি ওয়াই বাই ভি, আবার ইকুয়াল সাইন দিয়ে লেখা যায় ডি জেড বাই ডব্লিউ। এখন এইটার এই ডান পাশের এই পোর্শনটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর এ স্ট্রিম লাইন, স্রোতরেখার অন্তরজ সমীকরণ। আমরা বাংলাতে যদি বলি এটা স্রোতরেখার অন্তরজ সমীকরণ। আবার এটা ডেফিনেটলি 3D তে, হ্যাঁ, এই যে এক্স ওয়াই যেটা আছে ভাই, তাহলে 3D তে আমরা ড্র করলাম এটা ত্রিমাত্রিক ব্যবস্থায়। আবার যদি এই দুটো পোর্শনে কাজ করি, এইটা আর এটা, এই দুটো একটু কাজ করে কি হবে দেখেন তো, dx বাই ইউ ইকুয়ালস টু dy বাই ভি। এটাকে যদি একটু সুন্দর করি, dy, এই dy এর নিচে dx কে নিয়ে গেলাম, dx, তবে ডান পাশে কি হবে, v ডিভাইডেড বাই ইউ। এখন কোন কিছুর ফার্স্ট ডেরিভেটিভ, এই যে x এর সাপেক্ষে y কে যদি একবার অন্তর্গ্রহণ করি, যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি স্লফ বা নতি বা ঢাল। তাহলে আমরা এটাকে বলতে পারবো স্লোপ অফ দ্য স্ট্রিম লাইন, বা ঢাল বা নতি বা ট্যানজেন্ট বলা যায়, স্লোপ অফ দ্য স্ট্রিম লাইন। আশা করছি বুঝছেন ভাই, এখন সব ভুলে যান, বাট এই সূত্রটা মনে রাখলেই কিন্তু হইল, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। আশা করছি বুঝছেন। তবে আমরা নেক্সট ডেফিনেশনটা যেতে পারি, সেটা হচ্ছে পাথ লাইন অর পাথ অফ এ ফ্লুইড পার্টিকলস। পথরেখা বা প্রবাহ কণার চলার পথ, কোন একটা সঞ্চার পথ বলতে পারেন, কোন একটা কণার চলার পথটাকে আমরা সঞ্চার পথ বলি। লাইক এমন ধরেন এখানে এই যে এখানে কোন একটা সার্কেল ড্র করলাম, বৃত্তের এখানে কোন একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা তো এখানে থাকছে না, চলতে আছে, তাহলে এই কণাটার চলার পথটাকে আমরা বলছি এটার সঞ্চার পথ। এখন আমরা ডেফিনিশনটা যদি একটু দেখি, এ পাথ লাইন অর পথরেখা রিপ্রেজেন্ট দ্য ট্র্যাজেক্টরি মানে হচ্ছে পথ, অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্লুইড, একটা ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট ফ্লুইডের পার্টিকেলকে বোঝাবে, ইন্ডিভিজুয়াল ফ্লুইড পার্টিকেল, ইটস মুভস থ্রু দ্য ফ্লুইড, এখানে ফ্লুইডের ভিতরে এটা মুভ করে, এবং ইট শোস দ্য হাউ দ্যাট দ্য স্পেসিফিক পার্টিকলস ট্রাভেলস ওভার টাইমের এক্সপেক্টে, এবং ইটস পজিশনস এট দ্য ভেরিয়াস মুভমেন্ট অ্যালং ইটস জার্নি। এখন এটা আমরা ডিসকাস করবো যে জিনিসটা কি। একইভাবে আমরা এখানে যদি একটা ফিগার ড্র করি, ধরেন এমন, হায় রে, ড্র করার দক্ষতা খুব বেশি হয়ে গেছে তো এই জন্য সমস্যা। ওকে,
সাইন্টিফিকলি কারেক্ট হইলেই হইল, তাই না? এখানে সোজা হলেই হয় লাইনটা। ওকে, এখানে আর একটা পাইপ ড্র করলাম, পানির পাইপ। ধরেন এমন। এখন আমরা এখানে বিভিন্ন কালারের ফ্লুইড পার্টিকেল রাখলাম। ধরেন এটা গ্রিন পার্টিকেল, এইটা রেড পার্টিকেল, এইটা ইয়েলো পার্টিকেল, এটা ব্ল্যাক পার্টিকেল। এখন এটা ডেফিনেটলি এটা হবে আনস্টেডি ফ্লো বা অবিচল প্রবাহ। এখন আমরা অবিচল প্রবাহ কি, আনস্টেডি বা স্টেডি প্রবাহ কি, এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি, ওগুলো দেখাতে লাগবে। সরাসরি 3 নম্বর ক্লাসে আসলে তো হবে না। আর আনস্টেডি ফ্লো প্রবাহের ক্ষেত্রে যেটা ছিল যে ডাইমেনশন গুলো ছিল ডেনসিটি, টেম্পারেচার, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো কোনো চেঞ্জ হবে না কোনো একটা ফ্লুইড পার্টিকেলের, যে কোনো বিন্দুতে সেম হবে। সেটা হচ্ছে আনস্টেডি। আর আনস্টেডি স্টাডি বললাম, বাট আনস্টেডির ক্ষেত্রে এগুলো পরিবর্তন হয়ে যাবে। কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি, ডেনসিটি বা মোশন, এগুলো কোনো কিছু ঠিক থাকবে না। তাহলে আমরা আনস্টেডি ফ্লুইড জন্য এটা নিব, ডেফিনেটলি আনস্টেডি। এটা হচ্ছে আনস্টেডি। এখানে কিছু ফ্লুইড পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলগুলো এই পথ দিয়ে আসবে, আসার পর ধরেন ফার্স্ট আমাদের ওই রেড ফুড পার্টিকেলটা আসলো। যেহেতু আমাদের এখানে ডেফিনিশনে বলা আছে ভাই যে একটা ইন্ডিভিজুয়াল ফ্লুইড পার্টিকেল আসবে, সবগুলো একসাথে না। ধরেন ইন্ডিভিজুয়াল ফ্লুইড পার্টিকেল রেডটা আসলো ফার্স্ট, দেন এই ছিদ্রটা বের হয়ে ধরেন এই পথে পরিভ্রমণ করছে, এই পথে পরিভ্রমণ করছে। তাহলে এই ফ্লুইড পার্টিকেলটা 1 সেকেন্ড সময় ধরেন এখানে আছে, 2 সেকেন্ড সময় এখানে চলে আসলো, 3 সেকেন্ড সময় এখানে চলে আসলো, একটাই ফ্লুইড পার্টিকেল চিন্তা করছি, কিন্তু একটা, দুইটা কিন্তু না। এখানে অনেকগুলো রেড ডটস ড্র করলাম, তার মানে অনেকগুলো ফ্লুইড পার্টিকেল, এমনটা না। এই ফ্লুইড পার্টিকেলটা ধরেন 0.1 সেকেন্ড এখানে, 0.2 সেকেন্ড এখানে, 0.3 সেকেন্ড এখানে, এখানে এমন করে পথ অতিক্রম করছে। একইভাবে যেহেতু এখানে ফ্লুইড ছিল, মিক্সচার হয়েছে, এখানে রেড, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো সব কালারের ফ্লুইড মিক্সচার হয়েছে। দেন একই সময় ধরেন এখানে একটা ব্ল্যাক কালারের ফ্লুইড পার্টিকেল আসলো, এ কিন্তু এই পথে না গিয়ে ও আর একটা নির্দিষ্ট তার পথে অতিক্রম করলো। তাহলে আমরা ব্ল্যাকটা যদি ড্র করি, ধরেন ব্ল্যাকটা এই পথে ভ্রমণ করলো, এই পথে চলে গেল, এই পথে। এখন যদি গ্রিনটা এই পথে আসে, ধরেন গ্রিনটা এখান থেকে বের হয়ে এই পাশ দিয়ে যাত্রা শুরু করলো, এবং ইয়েলোটা এখান থেকে বের হয়ে এই পাশ দিয়ে এই দিকে চলে আসলো। তো এখন দেখেন তো 4 প্রকার পার্টিকেল এখানে ছিল, 4টা পথ অতিক্রম করলো না, 4 ভাবে অতিক্রম করলো। যেহেতু আনস্টেডি ফ্লো, তাহলে প্রতিটার কোনোটার এই পার্টিকেলের বেগ, এই পার্টিকেলের বেগ, মানে 4টা পার্টিকেলের কোনোটার বেগ, ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন কোনোটা সেম হবে না, তাহলে আলাদা আলাদা যেভাবে ইচ্ছা যাইতে পারে। তাহলে ফার্স্ট আমাদের রেড কালারের পার্টিকেলটা এই পথে পরিভ্রমণ করে ফেললো। তাহলে এই রেড পার্টিকেলের জন্য এটাই হচ্ছে তার পাথ লাইন অর পথ রেখা। এটা হচ্ছে রেড পার্টিকেলের পাথ লাইন। তাহলে এইটাকে আমরা বলবো ব্ল্যাক, এটাকে বলবো ব্ল্যাক পার্টিকেলের পথ লাইন, এটা আর একটা পাথ লাইন। এইটা গ্রিন পার্টিকেলের পাথ লাইন, আর এভাবে এটা হচ্ছে ইয়েলো পার্টিকেলের পাথ লাইন বা পথ রেখা। সাধারণত এটা এতটুকু বুঝলেই হইলো। আর আরেকটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে স্ট্রিক লাইন। স্ট্রিক লাইনটা কি ভাই? ধরেন আমি 5 সেকেন্ড পর, স্ট্রিক লাইনটা হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর আমি দেখতে চাচ্ছি যে এই রেড কালারের যে ফ্লুইড পার্টিকেল ছিল সেটা কোথাও অবস্থান করছে। ধরেন এটা এখানে অবস্থান করছে 5 সেকেন্ড পর। তারপর দেখছি ব্ল্যাক কালারটা কোথাও অবস্থান করছে, এটা ধরেন এখানে অবস্থান করছে, গ্রিন কালারটা এখানে অবস্থান করছে, এবং ইয়েলোটা এখানে। এখন যদি আমরা সবগুলোকে সংযোগ করে দিই, এই যে সংযোগ করে দিলাম, দেন যে লাইনটা পাইলাম এই লাইনটাকে আমরা বলবো স্ট্রিক লাইন, STREAK, স্ট্রিক লাইন। আশা করছি বুঝছেন ভাই। এখন আমি যেগুলো বললাম
এই কথাগুলো এখানে মাতৃভাষা লেখা আছে আর কি, আপনি চাইলে পড়তে পারেন। দেখাই দিই একটু, যে পথরেখা হলো ফ্লুইড গতিবিজ্ঞানের একটা ধারণা, যা নির্দিষ্ট ফ্লুইডের ডেফিনেটলি নির্দিষ্ট ফ্লুইড পার্টিকেল হবে কণার কারণে তৈরি হওয়া গতিপথটাকে নির্দেশ করে। দেখেন রেড কালার জন্য এই গতিপথ তৈরি হলো, ব্ল্যাক কালারের ফ্লুইড পার্টিকেলের জন্য এই গতিপথ তৈরি হলো, আর এটার জন্য এটা তৈরি হলো। আপনি যেখানে ঝর্ণার ক্ষেত্রে চিন্তা করতে পারেন, লাইক এখানে এই যেমন এই যে এমন করে ধরেন এখানে একটা ঝর্ণা তৈরি হয়েছে, বা কৃত্রিম ভাবে যে ঝর্ণাগুলো তৈরি করা হয়, এমন করে বিভিন্ন পথরেখা তৈরি হচ্ছে পার্টিকেল বা পাথ লাইন। ঝর্ণাটা বেস্ট একটা এক্সাম্পল হতে পারে। যাই হোক, আর পথরেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সময় নির্ভর। পথরেখা ফ্লুইড কণার গতির উপর নির্ভর করবে, এবং ডেফিনেটলি আমরা সময়ে হিসাব করছিলাম, এবং একক কণার আন্দোলন হবে প্রতি একক কণার। যেমন শুধুমাত্র রেড বলছি, শুধুমাত্র গ্রিন, শুধুমাত্র ব্ল্যাক অর ইয়েলো। প্রতিটা পথরেখা একটা একক ফ্লুইড কণার যাত্রাকে নির্দেশ করবে, সমস্ত ফ্লুইডের সমষ্টিগত প্রবাহকে নয়। আর সোজা নাও হতে পারে পথটা, ডেফিনেটলি দেখেন এটা খানিকটা সোজা, এটা বাঁকা, এটা কার্ভ, বিভিন্ন কিছু হতে পারে। আর উদাহরণ, যদি আপনি একটা নদীতে রঙের একটা কণা ছেড়ে দেন, তখন দেখবেন যে লাইনটি রংটিকে অনুসরণ করে, তখন তার নদীর স্রোতের সঙ্গে নিচে চলে, এবং সেটি একটি পথরেখা। এটি দেখায় কিভাবে সেই রঙের কণাটি প্রবাহিত হচ্ছে জলের মধ্যে। জাস্ট বাংলায় কথাবার্তা লেখা যাবে, এগুলোকে পড়লেন তবেই হলো। এতটুকু বুঝলেই হয়তো পাথ লাইন অর পাথ অফ ফ্লুইড পার্টিকলস বুঝে শেষ। আমরা একটু পরে নেক্সট টিউটোরিয়ালে আমরা আর কিছু বাকি থাকলে, আর কোন ডেফিনেশন বাকি থাকলে ডিসকাস করবো, দেন মাত্র ম্যাথে আমরা চলে যাবো। এতটুকু ভাই, কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।